কি বলা হয়েছে? কনিকের ডেফিনিশনে বলা হয়েছে একটা বিন্দু নিলাম, এই বিন্দু হচ্ছে ফিক্সড বিন্দু, এই বিন্দু নড়াচড়া করবে না, এই বিন্দু হচ্ছে ফিক্সড। আরেকটা রেখা নিব, সেই রেখাটাও ফিক্সড। এই যে একটা রেখা নিলাম, এই রেখাটাও ফিক্সড, এই রেখাটাও ফিক্সড। সো কনিকের ডেফিনিশনের জন্য আমাদের এই দুটো জিনিস নিতে হয়, একটা ফিক্সড বিন্দু আর একটা হচ্ছে নির্দিষ্ট রেখা। এই দুটো জিনিস নিতে হয় কনিকের ডেফিনিশন দিতে। এখন কনিকের ডেফিনিশনে কি বলা হয়েছে? কনিকের ডেফিনিশন হচ্ছে কনিক মানে একটা সঞ্চার পথ অ্যাকচুয়ালি। তোমরা সরলরেখা পড়ে আসছো, সঞ্চার পথ জিনিসটা কি এটা জানো? সঞ্চার পথ কি জিনিস? আমরা কমেন্ট করা বন্ধ করি, আমরা পড়ালেখা শুরু করে দিই। হ্যাঁ, প্লিজ কমেন্টও করবা না। যখন কিছু বুঝবা না তখন কমেন্ট করবা। আমি আস্তে আস্তে সবকিছু শুরু করছি। সো প্লিজ আজে বাজে কমেন্ট করবা না। তো ফার্স্টে বলি সরল আমরা সঞ্চার পথ জিনিসটা কি এটা একটু আমাদের জেনে আসতে হবে। সঞ্চার পথ আমরা সরলরেখা পড়ে আসছি, তারপর একটু মনে করাই দিই। সঞ্চার পথ মানে হলো যে একটা বিন্দু সেটের বিন্দুগুলো মানে অনেকগুলো বিন্দু যখন একটা শর্ত সাপেক্ষে চলে সেটাকে বলে সঞ্চার পথ। অনেকগুলো বিন্দু মানে একটা বিন্দু সেট, সেট মানে তো অনেকগুলো জিনিস, তাই না? সো অনেকগুলো বিন্দু যখন একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলে তখনই যে পথ অবলম্বন করে চলে সেই পথকে বলা হয় সঞ্চার পথ। ইংলিশে যেটাকে বলা হয় লোকাস। সো ধরে নাও এটা সরলরেখা, এরকম অনেকগুলো বিন্দু মিলে একটা সরলরেখা তৈরি করছে, এটা একটা সঞ্চার পথ হতে পারে। এরকম একটা বৃত্ত হতে পারে, এটা একটা সঞ্চার পথ হতে পারে। হতে পারে একটা পরাবৃত্ত, এটা একটা সঞ্চার পথ হতে পারে। উপবৃত্ত, এটা একটা সঞ্চার পথ হতে পারে। আবার এরকম অধিবৃত্ত, এটা একটা সঞ্চার পথ হতে পারে। আবার বিভিন্ন বক্ররেখা যদি কোনো শর্ত সাপেক্ষে চলে সেরকম আমরা সঞ্চার পথ বলতে পারি। মানে বাংলা কথা যেটা, যখন অনেকগুলো বিন্দু একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলবে, অনেকগুলো বিন্দু যখন একটা শর্ত সাপেক্ষে চলবে, তখন ওই বিন্দুগুলো যে পথ অবলম্বন করে চলবে সেটাকে বলা হবে সঞ্চার পথ। আমরা যত ইকুয়েশন দেখি, সরলরেখা, বৃত্ত, তারপর এখন আমরা পড়ব কনিক, কনিক মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো সবই আসলে সঞ্চার পথ। সঞ্চার পথের সমীকরণ মানে সেখানে যদি সেটা টু ডাইমেনশনাল হয়, মানে x অক্ষ y অক্ষের উপর যদি আমরা রাখি, তাহলে x আর y টার্মটা থাকে। x y যুক্ত সব ইকুয়েশন গুলোই আসলে একটা সঞ্চার পথ। ঠিক আছে? ওকে। তো সঞ্চার পথ কি জিনিস মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। যারা পড়ে আসি না সরলরেখা, অনেকেই যেন বলছে আমি সরলরেখা পড়ে আসি নাই। সরলরেখা না পড়ে আসলে কনিকের ক্লাস করে আসা মানে একটা অপরাধ করা। ঠিক আছে বাবা? কারণ এখানে সরলরেখাই সব হবে একটু পরে। সো আমরা যেটা বলছিলাম যে একটা সঞ্চার পথ, সঞ্চার পথ মানে কি? অনেকগুলো বিন্দু যদি একটা শর্ত সাপেক্ষে চলে। ধরে নিচ্ছি এইটা একটা সঞ্চার পথ। এই যে দেখো অনেকগুলো বিন্দু একটা শর্ত সাপেক্ষে চলছে মনে করো। এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো যে পথ অবলম্বন করে চলছে এটাকে আমরা একটা সঞ্চার পথ ধরে নাও বলছি। তাহলে এটা এই সঞ্চার পথকে আমরা কনিক কখন বলতে পারবো? সেই কনিকের ডেফিনিশনের জন্য বলা হয়েছে একটা বিন্দু ফিক্স আর একটা রেখা ফিক্স। এই যে হলুদ বিন্দু আর এই রেখাটা হচ্ছে ফিক্সড। এখন কি বলছে? বলছে এটাকে যদি আমি সঞ্চার পথ বলতে চাই তাহলে আমার কি বলতে হবে? সঞ্চার পথের উপর যেকোনো বিন্দু, সঞ্চার পথের উপর আমি একটা বিন্দু নিলাম, ধরে নাও এখানে একটা বিন্দু নিলাম, P1 বিন্দু নিলাম। সঞ্চার পথের উপর যেকোনো বিন্দুর ওই যে নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট রেখা ছিল না? এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে। বিন্দু আর রেখাটা ফিক্স। সঞ্চার পথের উপর যেকোনো বিন্দুর একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং একটা নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত। তাহলে ধরে নাও এই বিন্দুটা ছিল S বিন্দু মনে করো। এটা P1 আর এই রেখা থেকে দূরত্ব M1। তাহলে সঞ্চার পথের উপর যেকোনো বিন্দু, বিন্দুটা ছিল P1, এই P1 বিন্দুটার S থেকে দূরত্ব এবং এই P1 বিন্দুটার এই রেখা থেকে দূরত্ব, দূরত্ব মানে লম্ব দূরত্ব P1 M1। আমি যদি বিন্দুটা আরেকটা ধরে নিচ্ছি, এখানে একটা বিন্দু নিলাম P2। সো এই বিন্দুর S থেকে দূরত্ব, এই নির্দিষ্ট রেখা থেকে দূরত্ব, এটুকু M2 ধরে নিচ্ছি। তাহলে বিন্দু থেকে দূরত্ব SP2, রেখা থেকে দূরত্ব P2 M2। এই সঞ্চার পথের উপর যদি আমরা আরেকটা বিন্দু নেই P3, এই P3 বিন্দুর এই নির্দিষ্ট রেখা বিন্দু থেকে দূরত্ব এবং এই নির্দিষ্ট রেখা থেকে দূরত্ব SP3 ডিভাইডেড বাই P3 M3। সঞ্চার পথের উপর যেকোনো বিন্দু, আমি তিনটা বিন্দু দিচ্ছি, এখানে হাজার হাজার বিন্দু চিন্তা করতে পারো। সঞ্চার পথের উপর যেকোনো বিন্দু এই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব আর এই নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের যে অনুপাতগুলো, এগুলো যদি সমান হয়, তাহলে এই বিন্দুগুলো নিয়ে যে পথটা আমরা পাবো সেই পথকে বলা হবে কনিক। তাহলে কনিক হচ্ছে একটা সঞ্চার পথ। সঞ্চার পথ সবই তো কনিক না। কনিক হওয়ার জন্য ডেফিনিশন কি? একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট রেখা ফিক্সড। তাহলে সঞ্চার পথের উপর যেকোনো বিন্দুর একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং একটা নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত যদি সর্বদা সমান থাকে, তাহলে ওই বিন্দুগুলো নিয়ে যে পথটা আমরা পাবো সেটাকে বলা হবে কনিক। একদম বলছে এটাকে তুলতে হবে, অফ কোর্স তুলতে হবে। তাহলে কনিকের ডেফিনিশনটা আমরা লিখে ফেলি, কনিকের ডেফিনিশন লিখে ফেলি। কনিকের ডেফিনিশন লিখে ফেলো। সঞ্চার পথের উপর যেকোনো বিন্দুর, সঞ্চার পথের উপরে যেকোনো বিন্দুর, যেকোনো বিন্দুর একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব, একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত। পরীক্ষায় কখনোই আসবে না সঞ্চার পথের ডেফিনিশন, বাট জিনিসটাকে তোমাকে ফিল করে শিখতে হবে। এবং নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত, রেখা হতে দূরত্বের অনুপাত সর্বদা সমান হলে, সর্বদা সমান হলে ওই সঞ্চার পথকে বলা হবে কনিক। বোঝা গেল কিনা বলো? কনিক বোঝা গেছে? কনিক হচ্ছে একটা সঞ্চার পথ, যে সঞ্চার পথের উপর নির্দিষ্ট যে সঞ্চার পথের ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত যদি সমান থাকে, তাহলে ওই বিন্দুগুলোর যে পথটা আমরা পাবো সেই পথকে বলা হবে কনিক। কনিকের ডেফিনিশন ক্লিয়ার? তাহলে কোথায় গেল আমরা? কনিকের ডেফিনিশনের জন্য আমাদের কি মনে রাখতে হবে? কনিকের ডেফিনিশনের জন্য একটা বিন্দু ফিক্সড, একটা নির্দিষ্ট রেখা ফিক্সড। ঠিক আছে? তাহলে এই কনিকের উপরে অনেকগুলো বিন্দু থাকতে পারে, প্রত্যেকটা বিন্দুর জন্যই ওই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব, রেখা থেকে দূরত্বের অনুপাতগুলো অলওয়েজ সমান হবে। ঠিক আছে? যদি সমান হয় তাহলে আমরা এই P1 P2 P3 এই বিন্দুগুলো নিয়ে যে পথটা আমরা পাবো সেই পথকে বলা হবে কনিক। এখানে আরো দুটো জিনিস একটু তোমাদেরকে আমি শিখিয়ে দিই। এই যে কনিকের জন্য যে নির্দিষ্ট বিন্দুটা তুমি ফিক্স করেছিলে, হ্যাঁ, এই যে নির্দিষ্ট বিন্দু S বিন্দু, এই বিন্দুর নাম হলো ফোকাস। ইংলিশে বলা হয় ফোকাস, বাংলায় বলা হবে উপকেন্দ্র। একটু পরে আমরা এগুলো সম্পর্কে ধারণা পাবো, আগে একটু বলে দিই। ফোকাস, উপকেন্দ্র, কখনো কখনো তাকে নাভি বিন্দু বলা হয়, নাভি। বোঝা গেল? এই যে নির্দিষ্ট বিন্দুটা ছিল, যে বিন্দুর নাম হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র বা নাভি বিন্দু। ওকে। আরেকটা নির্দিষ্ট রেখা ছিল, তাই না? যে একটা রেখা ছিল না? এই রেখার নাম হলো দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। ইংলিশের নামটা মনে রাখবা, কারণ তোমরা অনেকে আইইউটিতে পরীক্ষা দিবা, আইইউটিতে ইংলিশ টার্মগুলো লাগে, আইইউটিতে কোশ্চেনটা হবে ইংলিশে। সো জিওমেট্রির ক্ষেত্রে এই বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে তো বাংলা অঙ্ক যে কথা, ইংলিশ অঙ্ক একই কথা। বাট এই জ্যামিতির ক্ষেত্রে কিন্তু ইংলিশ টার্মগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে? সো এখানে এটার নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স। এই দ্বিকাক্ষের ইংলিশ নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স। ঠিক আছে? তাহলে ফোকাস পেয়ে গেলাম নির্দিষ্ট বিন্দুটার নাম, আর নির্দিষ্ট রেখাটার নাম দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, ইংলিশ হচ্ছে ডিরেক্ট্রিক্স। আর একটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই যে অনুপাতটা তুমি পাচ্ছ বিন্দু থেকে, মানে উপকেন্দ্র থেকে দূরত্ব এবং দ্বিকাক্ষ থেকে দূরত্ব, এই দূরত্ব, উপকেন্দ্র থেকে দূরত্ব আর এই যে দ্বিকাক্ষ থেকে দূরত্ব, এই দুইটা দূরত্বের যে অনুপাত, এই যে অনুপাতগুলো এগুলো সব অলওয়েজ সমান হবে। এই যে সমান যেটা, এটাকেই বলা হয় আসলে, এই যে সমান যে মানটা, ঠিক আছে, এই সমান যে মানটা এটাকে বলা হয় ই দ্বারা প্রকাশ করা হয়, বাংলায় বলা হয় উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, একটু ওয়ার্ডটা অন্যরকম,
নতুন শুনতেছো এইজন্য হয়তো একটু অড লাগতে পারে, বাট খুবই সুন্দর একটা ওয়ার্ড, তুমি এটা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবা। ইংলিশে বলেই ফেলতেছে অনেকে এসেন্ট্রিসিটি, ECCEN, এসেন্ট্রিসিটি। ইংলিশ নামগুলো এখানে জানতে হবে। উৎকেন্দ্রিকতা বা এই এসেন্ট্রিসিটির দ্বারা এটাকে প্রকাশ করা হয়, ছোট হাতের দ্বারা এসেন্ট্রিসিটিকে বোঝানো হয়। দ্বিকাক্ষ মানে কি দুটি অক্ষ? না, দ্বিকাক্ষ মানে হচ্ছে একটা রেখা। একটা রেখা কৌণিকের ডেফিনিশনের জন্য দুটো জিনিস ফিক্স লাগে, একটা বিন্দু আর একটা রেখা। ওই রেখাটাকে বলা হয় দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ মানে দুই অক্ষ না, এরকম তোমরা আবার ওই সন্ধিবিন্যাস সন্ধিবিচ্ছেদ করতে যেও না। দ্বিকাক্ষ বা নিয়মক রেখা হচ্ছে একটা রেখা। ডক্টর আকাশ বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই যে উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি হচ্ছে তাহলে উৎকেন্দ্রিকতা মানে কি দেখো, উপরে কোন দূরত্বটা থাকবে, দুইটা দূরত্বের অনুপাত মানে কিন্তু উৎকেন্দ্রিকতা। এই যে দুইটা দূরত্বের যে অনুপাত, উপরে কোন দূরত্ব থাকবে, নিচে কোন দূরত্ব থাকবে। উপরে অলওয়েজ থাকবে উপকেন্দ্র থেকে দূরত্ব, এই দূরত্ব এসপিটা অলওয়েজ উপরে থাকবে, মনে রাখবা। সমান সমান উপকেন্দ্র থেকে দূরত্ব উপরে, দ্বিকাক্ষ থেকে দূরত্ব নিচে থাকে। এই দূরত্বের অনুপাতটা হচ্ছে দূরত্বগুলোর অনুপাতকে দ্বারা প্রকাশ করা হয়। এক্স্যাক্টলি। তাহলে তোমরা আমাকে এখান থেকে দেখে একটু বলো তো, উৎকেন্দ্রিকতার যে মানটা, এর মানটা, এই মানের রেঞ্জ কি হতে পারে? তোমরা আমাকে একটু বলো। যেহেতু দুইটা দূরত্বের অনুপাত, তোমরা আমাকে জাস্ট বলবা যে এর মান কত থেকে কত পর্যন্ত হতে পারে। দুইটা দূরত্বের অনুপাত কত থেকে কত পর্যন্ত হতে পারে? 0 থেকে 1, 0 থেকে 1। দুইটা দূরত্বের অনুপাত কি 1 থেকে বড় হতে পারে না? ফেয়ারলেস। সুবহানা 0 থেকে বলেছো, -1 to 0। বাউল বলেছে দুইটা দূরত্বের অনুপাত কি কখনো নেগেটিভ পারে? দুইটা দূরত্বের অনুপাত কি কখনো নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। দুইটা দূরত্বের অনুপাত হবে অলওয়েজ পজিটিভ। সো খেয়াল করো, যেহেতু দুইটা দূরত্বের অনুপাত